প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব আজকে। ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স 2011 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আমি দেখি অঙ্কে কি বলছে। ফ্রম দ্য ইনফরমেশন অফ জনি কোম্পানি ক্যালকুলেট। প্রথমেই বলছে ক্যালকুলেট কি কি করতে হবে আমাদের। তাহলে আমাদের পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে, এনপিভি নির্ণয় করতে হবে এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে আইআরআর নির্ণয় করতে হবে। তো বিগত ক্লাসগুলো আমরা পেব্যাক পিরিয়ড এনপিভি নির্ণয় করছি, বাট আইআরটা আজকে আমাদের প্রথম নির্ণয় করতে হবে। তা আমরা যদি অঙ্কের তথ্যগুলো দেখি যে কি বলেছে, পার্সেস প্রাইস অফ দ্য মেশিন 2 লাখ টাকা, ইনপুট ডিউটি হচ্ছে কত, ইনপুট ডিউটি দেওয়া আছে 30,000 টাকা এবং কেরিং কস্ট হচ্ছে 7,000 টাকা, ইনস্টলেশন চার্জ হচ্ছে আমাদের 13,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল আছে কত 50,000 টাকা এবং ইউজফুল লাইফ হচ্ছে 5,000। এখন অঙ্কে আমাদের পারচেস প্রাইসটা যে কস্ট থাকে সেটাই আমরা এনসিও ধরতাম, বাট একটা মেশিনের সাথে যে খরচগুলা থাকে, একটা মেশিন কেনা থেকে সেই মেশিনগুলোর সাথে যদি এক্সট্রা কোনো খরচ থাকে তা অবশ্যই ওই মেশিনের মানে কস্ট বা ব্যয় হিসাবে বিবেচিত হবে। এখন তাহলে আমাদের অঙ্কের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এনসিও কোনটা সেটা নির্ণয় করা। তার মানে এই অঙ্কে আসলে ডিরেক্ট এনসিও বলা নাই। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন যখন আমরা নির্ণয় করব তখন তো আমাদের কস্টটা লাগবে এবং আমরা যখন পেব্যাক পিরিয়ড নির্ণয় করব তখন আমাদের এনসিও লাগবে। তো আমাদের এই অঙ্কে প্রথম ওয়ার্কিংটাই করতে হবে এনসিও। তাহলে এনসিও কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো এবং এর পরবর্তীতে যে তথ্যগুলো আছে আমরা একটু দেখি। অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো ইনফ্লো দেওয়া আছে, তার মানে যে টাকাগুলো আছে সেটা কি সেটা আমরা জানি না, আমরা একটু পড়ি এবং আহ, এখানে যে টাকাগুলো দেওয়া সেগুলো অবশ্যই আনইভেন, মানে একটা বছরের সাথে একটা বছরের মিললেই। এরপর যদি আমরা পড়ি, দ্য কোম্পানি পেজ ট্যাক্স 30%, মানে ট্যাক্স রেট আছে। ট্যাক্স রেট থাকার কারণে এই যে যে টাকাগুলো দেওয়া আছে সেটা কি অবশ্যই সিএফ বিটি। সিএফ বিটি কিভাবে বুঝলাম আমরা, কারণ আমরা জানি যে অঙ্কে ট্যাক্স রেট থাকলে সেটা সিএফ বিটি হিসাবে গণ্য হয়। তো এর পরবর্তীতে যদি আমরা দেখি যে চার্জেস ডেপ্রিসিয়েশন স্ট্রেট টাইম বেসিস, ডেপ্রিসিয়েশনটা স্ট্রেট টাইম বেসিস থাকে মানে সব বছর সমান, ডিসকাউন্ট রেট হচ্ছে 10%। ডিসকাউন্ট রেটটা কেন থাকবে, কারণ এনপিভি করার জন্য ডিসকাউন্ট রেট থাকে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা অঙ্ক যদি সমাধান করার চেষ্টা করি তো আমরা জানি যে পেব্যাক পিরিয়ড করতে আমাদের সিবিটি থেকে সিপিটি পর্যন্ত যেতে হয়, তার মানে 7 ঘন্টা লাগবে এবং পেব্যাক পিরিয়ড করার জন্য আমাদের ঘর লাগবে কয়টা, একটা। তাহলে 7 আর 1 8টা ঘর তো আমাদের কনফার্মই লাগবে। তো প্রথমে আমরা চলেন এনসিও টাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা জানি। তো প্রথম পারচেজ প্রাইস ছিল 2 লাখ টাকা, তাহলে সেটা আমরা লিখলাম। এরপর ইনপুট ডিউটি, ক্যারিং কস্ট, ইনস্টলেশন চার্জ এই সবগুলোই কি হবে, যোগ হবে। পারচেজ প্রাইস নিব, ইনপুট ডিউটি নিব, ক্যারিং কস্ট নিব এবং ইনস্টলেশন চার্জ এগুলা যোগ করব। তাহলে এগুলা যোগ করার পরে যে টাকাটা হবে ইনিশিয়াল কস্ট, ইনিশিয়াল কস্ট অফ মেশিন, এটাই হচ্ছে আমাদের কস্ট। এটি কি ইনিশিয়াল কস্ট, এটি কিন্তু এনসিও না। এনসিও কিভাবে হবে, এনসিও হবে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল কত টাকা, 50,000 টাকা। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালটা আমাদের যোগ করার পরে, ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করার পরে আমাদের কি হবে, এনসিও। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এনসিও নির্ণয় করতে হয়। তো আমরা জানি যে অঙ্ক সিপিটি যদি সিপিটি পর্যন্ত নিতে হবে তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন সূত্র আমরা জানি যে কস্ট মাইনাস সলভেন্স ভ্যালু ভাগ হচ্ছে অ্যাসেট লাইফ। তাহলে সলভেন্স ভ্যালু অঙ্কে 0 এবং অ্যাসেট লাইফ হচ্ছে 5 বছর, প্রতি বছর আসে কত, 50,000। তো আমরা জানি যে পেব্যাক পিরিয়ড করার জন্য কয় ঘর লাগে, 1 ঘর লাগে এবং আমাদের সিবিটি থেকে সিএফএটি পর্যন্ত নিতে আমাদের লাগবে কত, সিএফএটি পর্যন্ত নিতে আমাদের ব্যবহার করতে হবে কয় ঘর, 7 ঘর। তাহলে 7 ঘর আর হচ্ছে পেব্যাক পিরিয়ড করার জন্য 1 ঘর, তাহলে 8 ঘর লাগবে। তাহলে 8 ঘর লাগলে আমরা 8টা ঘর করি। এই যে এখানে আমরা 8 ঘর করেছি। তাহলে ইয়ার লিখলাম আমরা, এরপর সিবিটি লিখলাম, সিবিটি এখান থেকে আনলাম। এরপর ডেপ্রিসিয়েশন, এই যে 50,000 প্রতি বছর। তাহলে সিবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে হয় কি, ইবিটি। তাহলে ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিব, মানে ইবিটির উপরে ট্যাক্স। ট্যাক্স কত পার্সেন্ট ছিল, এই যে আমরা ট্যাক্স দেখেছি 30%, তাহলে আমরা ট্যাক্স 30% দিলাম এবং ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে হয় ইএটি। তাহলে ইএটি নির্ণয় করবো। এবং সিবিটি কিভাবে হয়, সিবিটি আমরা জানি যে ইএটির সাথে আমরা কি করব, এই ইএটির সাথে আমরা ডেপ্রিসিয়েশনকে যোগ, ডেপ্রিসিয়েশন যোগ করলে আমাদের সিএপিটি হয়। আর সিসিবিটি কিভাবে হয় সেটা আমরা জানি, তারপর একবার দেখিয়ে দিচ্ছি। এটা প্রথম ঘর সমান, এরপর এটার সাথে এটা যোগ হবে, তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে কোনাকুনি যোগ করলে আমাদের সিএফ এটি হয়। এরপর আমরা অঙ্কের প্রথম রিকোয়ারমেন্ট এখানে বলছিল কি নির্ণয় করতে হবে, পেব্যাক পিরিয়ড। তাহলে আমরা পেব্যাক পিরিয়ড নির্ণয় করার চেষ্টা করি। তাহলে আমরা লিখলাম পেব্যাক পিরিয়ডের সূত্র আমরা জানি a প্লাস আইসিও মাইনাস সি ভাগ হচ্ছে টি।
তাহলে আমাদের কস্ট কত ছিল অঙ্কে? কস্ট ছিল 2,50,000। তাও আমরা এখানে দেখিয়ে দিয়েছি কস্ট কত, 2,50,000। 2,50,000 আমরা কোথায় খুঁজবো? সিসিবিটির ভিতরে। তাহলে 71,000 কমন যায় না, 1,35,000 কমন যায় না, 2,13,000 কমন যায় না, 2,94,500 ভিতরে কমন যায় যায় না। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে কস্টটাকে না দেখে এনসিওটাকে দেখবো, কারণ আমরা জানি এখানে কস্ট না, এনসিওটাকে মুখ্য হিসেবে এই সিসিটির ঘরে দেখা হয়। তাহলে আমাদের এনসিও কত ছিল? এনসিও ছিল 3 লাখ। তাহলে 3 লাখ 2,94,500 ভিতরে কমন যায় না, 3,69,500 69,000 ভিতরে কমন যায়। তাহলে আমরা জানি যেটার ভিতর কমন যায় তার আগের ঘর কি? ডি। ডি সোজা ইয়ার হচ্ছে কি? এ। এবং যে ঘর ডি তার আগের ঘর তার নিচের সিপিটি হচ্ছে ডি। এখানে একটু ভুল করা হয়েছে, এখানে আসলে এটা সি হবে। তো আমরা আবার বলতেছি যে ঘরের ভিতর কমন যায় তার আগের ঘর হচ্ছে সি, সি সোজা ইয়ার হচ্ছে এ, এবং সি যে ঘর সি ধরবো তার নিচের সিবিটি হচ্ছে ডি। তাহলে আমরা সবগুলোই পেয়ে গেলাম। এরপর যদি আমরা মান বসিয়ে এটা ক্যালকুলেশন করি, এসেছে 4.7 ইয়ার্স। তাহলে এইভাবে আমরা পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে পারবো। এরপর আসি আমরা যে পরের দুইটা রেখা, এনপিভি এবং আইআরআর। এই এনপিভি এবং আইআরআর আমরা একসাথে করার চেষ্টা করি। তো আমরা জানি এনপিভির জন্য কয় ঘর হয়? 2 ঘর, এবং আইআরআর এর জন্য কয় ঘর হয়? 2 ঘর। তাহলে আমাদের আসলে ঘর লাগবে কয়টা? 2 এর 2 4, 2 এর 2 4। আর আমাদের অঙ্কের যে তথ্য দেওয়া আছে এই তথ্যের ইয়ার আর অ্যামাউন্টের জন্য 2 ঘর। তাহলে আমাদের মোটামুটি 6 ঘর হলেই আমরা আসলে এনপিভি এবং আইআরআর করতে পারবো। সেভাবে নির্ণয় করা হয়েছে, দেখেন আপনারা। তো আমরা ইয়ার সিএপিটি অঙ্ক থেকে নিয়ে আসলাম, এবং ডিসকাউন্ট ফ্যাক্টর 10% রেটে আমাদের যে ডিসকাউন্ট ফ্যাক্টর লিখতে হবে, এটা কিভাবে করে আগের অঙ্কে বলেছি, তারপর আবার লিখে দিচ্ছি। 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার হচ্ছে কি? এন। এখানে এন 1 দিলে 1 বছরেরটা বের হবে, 2 দিলে 2 বছরেরটা বের হবে, এবং আর এর জায়গায় কত লিখবো? 10%, মানে 0.10। তাহলে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর 10% রেটে এগুলো সব পেলাম। এবং সিএপিটি সর্বদা কিসের সাথে গুণ হয়? ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে গুণ হয়ে কি হবে? পিভি হবে। তাহলে আমরা পিভি নির্ণয় করলাম, এবং এই টোটাল পিভি এগুলাকে যোগ করলাম। তাহলে যোগ করার পরে আমাদের আসলো 3,08,900। তাহলে আমাদের এনপিভি সূত্র আমরা জানি যে এনপিভি কিভাবে করতে হয়, যে এনপিভি সমান সমান টোটাল পিভি মাইনাস এনসিও। তাহলে টোটাল পিভি মাইনাস এনসিও দিলাম, আমাদের এনপিভি চলে আসলো। টোটাল পিভি ছিল 3,08,960, এবং আমাদের এনসিও তো আমরা জানি আগে নির্ণয় করেছি 3 লাখ। এরই মাধ্যমে আমাদের এনপিভি বিশেষ হলো। এখন আসি আমাদের অঙ্কের মূল টপিকস। তো মূল টপিকসটা কি? আইআরআর। এখন আইআরআর করতে হলে আমাদের আসলে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। আমরা যদি একটি অঙ্ক থেকে আইআরআর নির্ণয় করতে চাই, তাহলে আমাদের আসলে দুইটা রেট, একটা হচ্ছে কি লোয়ার রেট, এবং একটা হচ্ছে কি হায়ার রেট লাগবে। একটা হচ্ছে লোয়ার রেট, একটা হচ্ছে হায়ার রেট। এখন আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে লোয়ার রেটের যে এনপিভিটা হবে, লোয়ার রেটের যে এনপিভিটা হবে, লোয়ার রেটের এনপিভিটা সর্বদা কি হবে? পজিটিভ। এবং হায়ার রেটের যে এনপিভিটা হবে, হায়ার রেটের এনপিভি সর্বদা কি হবে? সর্বদা নেগেটিভ হবে। এটা খেয়াল রাখবে যে লোয়ার রেটের এনপিভি কি হবে? পজিটিভ হবে, এবং হায়ার রেটের এনপিভি নেগেটিভ হবে। তো এইটা যদি আমরা খেয়াল করতে পারি, তাহলে আমরা যদি এই যে অঙ্কটা আমরা করেছি, তো প্রথম তো আমাদের একটা রেট দেওয়া ছিল কয় পার্সেন্ট? 10%। এখন এই 10% এটা কি লোয়ার রেট নাকি হায়ার রেট, এটা আমরা কি করে বুঝবো? তাহলে আমরা সেই শর্ত অনুযায়ী যাই। আমরা জানি যে লোয়ার রেটের এনপিভি কি হয়? পজিটিভ হয়। তাহলে এই যে এনপিভিটা এসেছে এটা কিন্তু পজিটিভ আসছে। তাহলে আমরা জানি লোয়ার রেটের এনপিভি পজিটিভ হয়। তাহলে এই যে এনপিভিটা পজিটিভ দেখতেছি, তাহলে অবশ্যই আমরা এই 10% কে লোয়ার রেট ধরে নিতে পারি। 10% কে লোয়ার রেট ধরে নিতে পারি। এখন আইআরআর এর কাজই হচ্ছে এটার মানে ট্রায়াল মেথড বলা হয় আইআরআর। ট্রায়াল মেথড মানে কি? মানে আপনি 10% এর পরে 11% দিয়ে একটা ট্রায়াল করবেন, 12% দিয়ে একটা ট্রায়াল করবেন, 13% দিয়ে, এভাবে ট্রায়াল করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার এনপিভি নেগেটিভ না হয়। কিন্তু আমাদের পরীক্ষাতে এত সময় থাকে না যে আমরা ট্রায়াল করবো বারবার, ঠিক আছে? যে আমরা একবারে এটা করার চেষ্টা করব। তো একবারে এটা কিভাবে করা যায় সেটা আমরা একটু চেষ্টা করি। যে একবারে করতে হলে আমাদের আসলে 10% পর্যন্ত আমরা বাড়াইতে পারবো। কত বাড়াইতে পারবো? 10% থেকে আরো 10%, আরো 10%। তাহলে আমরা সর্বোচ্চ 20% পর্যন্ত কি করতে পারবো? এই রেটকে বাড়াইতে বা কমাইতে
পারবো। যেহেতু আমাদের লোয়ার রেট আছে, আমাদের লাগবে কি একটা হায়ার রেট লাগবে। তাহলে আমাদের রেট কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে রেট বাড়াতে হলে আমরা কত পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারবো? আমরা যদি একটু দেখি যে আমরা বিনিয়োগ করছি কত, 3 লাখ টাকা, এবং আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু আসছে হচ্ছে 8,960, তার মানে খুবই কম। তো এটার পর যদি আমরা 3%ও বাড়াই দিই, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনারা সর্বদা সাবধান থাকার চেষ্টা করবেন। আপনাদের যদি মনে হয় যে 3% বাড়াই দিলে হবে, আপনারা আরো 2% অ্যাড করে বাড়ানোর চেষ্টা করবেন। তাহলে 3%-এর জায়গায় আমি 5% বাড়িয়ে দিলাম, তাহলে আমরা রিস্ক ফ্যাক্টর পরেরটা নেব কত? 15%। তাহলে আমরা 10% পর্যন্ত বাড়াতে পারি, বাট 5% বাড়লে আমাদের পরের এনপিভি নেগেটিভ হয়ে যাবে। 15% হলে এই যে সিঙ্গেল ইয়ারে যে সূত্র ছিল, এই যে এখানে আমাদের এটাই আবার অ্যাপ্লাই করবো। এবার কিন্তু আবার আর এর মান হবে 15। তাহলে 15 আমরা দিলাম। এই রেট গুলো প্রতি বছর এন এর মান 1 দিলে এটা হয়, 2 দিলে এটা হয়, 3 দিলে এটা হয়। তো আমরা আবার ডিসকাউন্ট ফ্যাক্টর কার সাথে গুণ করব? ডিসকাউন্ট ফ্যাক্টর সর্বদা কার সাথে গুণ হয়? ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা জানি সর্বদা সি এর এটির সাথে গুণ হয়। ডিসকাউন্ট ফ্যাক্টর সর্বদা সি এর এটির সাথে গুণ হয়। তাহলে আমাদের আবার পিভি হলো, যে ডিসকাউন্ট ফ্যাক্টর আর পিভি গুণ করার পরে এই পিভি আবার যোগ করলাম। তারপর আবার কি করতে হবে আমাদের? এনপিভি আবার নির্ণয় করতে হবে। তাহলে এই এনপিভিটা আমরা আসলে অঙ্কের ভিতরে নির্ণয় করে দিব, যে এখানে আমরা দিলাম যে আমাদের এনসিও কত ছিল? 3 লাখ টাকা। তাহলে এটা থেকে যদি আমরা যখন 3 লাখ টাকা মাইনাস করব, তখন এমনি আমাদের বোঝা যাইতেছে থেকে 3 লাখ মাইনাস করলে আমাদের নেগেটিভ চলে আসবে। তাহলে আমাদের নেগেটিভ চলে আসলে, তাহলে চলে আসছে, তাহলে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা এটা হায়ার রেট 15% ধরতে পারি। তো আমরা এবার আইআরআর করার চেষ্টা করব। তো আইআরআর সূত্রটা একটু দেখি, আগেও লিখে দিয়েছি, তারপর একটু দেখি। এ প্লাস সি, সি মাইনাস ডি, বি মাইনাস। এখানে বি মানে হচ্ছে হায়ার রেট, এ মানে হচ্ছে লোয়ার রেট, এবং সি মানে হচ্ছে লোয়ার রেটের এনপিভি, এবং ডি মানে হচ্ছে হায়ার রেটের এনপিভি। আপনাদের বোঝার সাথে আমি আবার বলি যে বি মানে হচ্ছে হায়ার রেট, এ মানে হচ্ছে লোয়ার রেট, সি মানে হচ্ছে লোয়ার রেটের এনপিভি, মানে লোয়ার রেট এই 10% থেকে যে আমরা এনপিভিটা পেয়েছি, এবং ডি মানে হচ্ছে হায়ার রেটের এনপিভি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা বসাই যে এ হচ্ছে কি লোয়ার রেট। তাহলে লোয়ার রেট আমরা জানি কয় পার্সেন্ট এসেছে? 10%। তারপরে হচ্ছে সি হচ্ছে কি লোয়ার রেটের এনপিভি। তাহলে লোয়ার রেটের এনপিভি এই যে 8,960, তারপর আমরা যদি হেয়ারে করে দিই তাহলে করে দেওয়া যাবে। তাহলে আমরা বসালাম 8,960, এবং বি মানে হচ্ছে কি হায়ার রেটের এনপিভি। তা হায়ার রেটের এনপিভি আমরা করে নিই, এটা আমরা একটু করে দেখাই যে এনপিভি অফ হায়ার রেট, তাহলে এই টোটাল পিভি মাইনাস হচ্ছে কি এনসি। তাহলে আমাদের নেগেটিভ চলে আসছে। তাহলে আমরা এখানে ডি এর মান বসালাম, এবং বি এর মান হচ্ছে হায়ার রেট, এবং এর মান হচ্ছে লোয়ার রেট, আমরা সেটা বসালাম। এরপর যদি আমরা লিখি যে 8,960, এখানে এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে আমরা জানি মাইনাস মাইনাসে সাইন গুণ করলে কি হয়? প্লাস হয়। তাহলে আমরা প্লাস করলাম, 10-15% থেকে 10 গেলে 5% থাকে। এরপর আমরা যদি যোগ করলাম, যোগ করার পরে এটা আসে, তাহলে 5% থাকে। এরপর 8,960কে 38,987 দ্বারা ভাগ দিব, এবং এটাকে গুণ করব কত দিয়ে? এই 5 দিয়ে। এই পার্সেন্টেজকে আমরা কি করব? ব্র্যাকেটের বাইরে রাখবো, ব্র্যাকেটের বাইরে রাখবো। তারপর আমরা এই 10% এর সাথে এই 5 এটা দিয়ে গুণ করলে 1.15% হয়, এবং আমাদের এটা যোগ করার পরে 11.15%। এই হচ্ছে আমাদের আইআরআর। তো এইভাবে আইআরআর এর সমাধান করতে হয়। সামনের অঙ্কে দরকার হলে আমরা আবারও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।